রাত ৯:১০। সবেমাত্র অফিস ছুটি হলো আমার। অফিস শেষে বাড়ির পথে হাঁটছি। আমি শাকিল আহমেদ, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। অফিস থেকে আমার বাড়ি 10 থেকে 15 মিনিটের পথ। পরিবেশটি আজ বেশ ঠান্ডা। প্রচণ্ড গরমের মাঝে হঠাৎ ঠান্ডা পরিবেশ পেয়ে মনটা জুড়িয়ে যাওয়ার কথা, কিন্তু কেন জানি মনের মধ্যে খুব অস্থির লাগছিল। মায়ের কথা আজ ভীষণ মনে পড়ছে। মাকে ছেড়ে এই শহরে থাকতে আমার একদমই ভালো লাগে না। ভালো না লাগলেই বাকি, আমি একমাত্র ছেলে, আমার উপর সব দায়িত্ব। মাকে এত করে বলেছি আমার সাথে শহরে থাকতে, কিন্তু কে শোনে কার কথা। সে স্বামীর ভিটা ছেড়ে এক চুলও সরতে রাজি না। বাবাকে প্রচণ্ড ভালোবাসত মা, আমিও বাবাকে ভালোবাসি, যদিও বেশি স্মৃতি নেই আমার। বাবার কথা মনে হলে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে। আমি ছোট থাকতেই বাবাকে হারিয়েছি। বাবার আদর, শাসন কোনোটাই ভালোভাবে পাওয়া হয়নি। তবে মা আমাকে কখনোই কিছুই বুঝতে দেয়নি। অনেক আদর যত্ন করে আমাকে বড় করেছে। আর এখন আমি লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত। এখন মায়ের জন্য কিছু না করলে আমার নিজেরই শান্তি মিলবে না। আর সে উদ্দেশ্যেই আমি মাকে গ্রামের বাড়িতে রেখে আমি শহরে চলে আসি। মায়ের মায়াবী চেহারা মনে করে রাস্তা দিয়ে হাঁটছি। বেশ অন্ধকার ঘেরা রাত, আকাশ জুড়ে কালো মেঘের ঢেউ, কখন জানি বৃষ্টি নামবে। মায়ের কথা ভাবতে ভাবতে আচমকা আমার ফোনের রিং বেজে উঠল। ফোন হাতে নিয়ে রিসিভ করতে ওপাশ থেকে মায়ের কণ্ঠ ভেসে আসলো। কেমন আছিস বাজান? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি বাবা। এ কি মা, তোমার তো বেশ কাশি বেড়েছে, তারপরও বলছো ভালো আছো? শ্বাসকষ্ট কি আবারও বেড়েছে? ও কিছু না বাবা, ঠিক হয়ে যাবে। তুই এসব নিয়ে একদম চিন্তা করিস নে। তুমি কিছু না বললেও বেশ আমি বুঝতে পারছি ডাক্তার না দেখালে ঠিক হবে না। আমি এখনই আসছি। না রে বাজান, এত রাতে এত দূর থেকে আসার দরকার নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি ভালোভাবেই বাড়ি পৌঁছাবো। মায়ের সাথে কথা বলে আমি সে মুহূর্তেই গাড়ি খুঁজতে লাগলাম। শহরের রাস্তায় এত গাড়ি, কিন্তু এখন চোখের সামনে কোনো গাড়িই পড়ছে না। দু একটা গাড়িও যাচ্ছে সামনে দিয়ে, তবে আমি হাত দিয়ে তাদের ডাকলেও তারা থামছে না। বুঝলাম তারা কেউই যেতে আগ্রহী না। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটোকে আসতে দেখে আমি হাত উঠালাম। ভাগ্যক্রমে অটোটি আমার সামনে দাঁড়ালো। ভাই, যাবেন নাকি পিছুল গাড়ি গ্রামে? না বাপু, এত রাতে এত দূরের পথে আমি যেতে চাচ্ছি না। আপনারা কেউই না গেলে আমি কিভাবে যাই বলুন তো? বলি, যানবাহন আর কেন আবিষ্কার হয়েছে? দূরের পথে যাওয়ার জন্যই তো নাকি? এত লেকচার তো দিতে বলিনি ভাই। দ্বিগুণ ভাড়া দিব ভাই, চলো না। আমার কথায় অটোওয়ালা কিছুক্ষণ চুপচাপ করে রইল। হাবভাব দেখে বোঝা যাচ্ছে সে যেতে আগ্রহী। ঠিক আছে, তবে আমি গ্রামের ভিতরে যেতে পারবো না, ওইদিকে রাস্তা বেশি খারাপ। আমি আপনারে বটতলার মোড়ে নামাইয়া দেবো, ঠিক আছে? ঠিক আছে ভাই, তবে তাই চলুন, তারপর না হয় আমি কষ্ট করে হেঁটে যাব। অটোতে বসে মনের অস্থিরতাটা খানিকটা কমল, কিন্তু একটা চিন্তা বারবার মনে আসছে। আমি কি আজ নিরাপদে মায়ের কাছে ফিরতে পারবো? নিজের চিন্তায় নিজেই অবাক হলাম। এমন ভাবার তো কোনো মানে নেই। অটোওয়ালা বটতলা পর্যন্ত নামিয়ে দিলে বাকি রাস্তা আমার পায়ে হেঁটে যেতে পারবো। রাস্তার অবস্থা ভালো না, আমার হেঁটে যেতেই অনেক সমস্যা হবে। না হয় অটোওয়ালাকে আর কিছু টাকা বাড়িয়ে রাজি করাতে পারতাম। আমার চিন্তার মধ্যেই হঠাৎ অটো থামিয়ে অটোওয়ালা আমাকে বলল, নাই মা, বলেন বাবু। বটতলিতে কি চলে এসেছেন? না, আসি নাই, কিন্তু আমি আর সামনে যাইতে পারব না বাবু। যেতে পারবেন না মানে?
আপনার সাথে তো কথা হয়েছিল আপনি বটতলিতে আমাকে নামিয়ে দিবেন। কথা হয়েছিল ঠিকই, কিন্তু আমি আর যাইতে পারব না। আমার ভাড়াটা আমার দিয়ে দেন। এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমারে আবার বাসায় যাইতে হইবে। অনেক রাত হইয়া গেছে। বেশি রাত হইলে বাড়িতে আর ঢুকতে পারব না। এছাড়া এরপরে রাস্তায় কিছু সমস্যা আছে বাবু। কি সমস্যা আছে? শুনেছি এই রাস্তায় সব আত্মাদের আড্ডাখানা। ভূত প্রেত আত্মা এই যুগে এসে এসব বিশ্বাস করেন আপনি? রহস্যময় এই পৃথিবীতে সবই সম্ভব বাবু। আপনি কষ্ট করে হাইটটা যান, আমার আপনার মতো অত সাহস নাই। অটোওয়ালা কিছুতেই আর যেতে রাজি হলো না। বাধ্য হয়ে রাগ করে ভাড়াটা দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। সাবধানে যাইয়েন ভাইজান। পূর্ণিমার রাত ঝকঝকা হলেও ভয়ঙ্কর আছে। তাছাড়া লোকমুখে এই রাস্তা সম্পর্কে অনেক কিছুই শুনেছি। এসব বানোয়াট কথা ছাড়া আর কিছুই নয়। অটোওয়ালার কথায় মেজাজ খারাপ হয়ে গেছে। বটতলি পর্যন্ত তো নামিয়ে দিলই না, উল্টো আরো ভয় দেখিয়ে চলে গেল। যদিও এত ঢুঙ্গো কথায় আমি ভয় পাই না, ছোটবেলা থেকেই আমার অনেক সাহস। স্বচক্ষে ভূত দেখার উদ্দেশ্যে কতবার যে কত কবরস্থানে গিয়েছি, কত শ্মশান ঘাটে গিয়েছিলাম। ভূত থাকলে অবশ্যই তো দেখতে পেতাম, তাই এসবে আর ভয় লাগে না। স্তব্ধ রাতে একা একা হাঁটছি। দুই পাশে ঘন জঙ্গল। মায়ের জন্য মনটা অনেক ছটফট করছে। ইচ্ছে করছে পাখির মতো উড়ে বাড়িতে চলে যাই। কিছু দূর যেতেই হঠাৎ রাস্তায় একপাশে জঙ্গলের ভিতর মিটমিট করে আলো জ্বলতে দেখলাম। এত রাতে জঙ্গলের ভিতর আলো জ্বলছে, ব্যাপারটা কি? আমার মনের ভিতর এরকম কৌতূহল তৈরি হলো। ব্যাপারটা সচক্ষে দেখার জন্য আমি জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। একটু দূর থেকে কয়েকজন লম্বা লম্বা লোককে দেখা যাচ্ছে। এত রাতে এরা এখানে কি করছে? কোনো সমস্যা হয়েছে? লোকগুলো বিপদে পড়েছে কিনা এমন চিন্তা করে আমি তাদের দিকে এগিয়ে গেলাম। এখানে কিছু হয়েছে ভাই? আমার কথা শুনে সেখানে উপস্থিত সবাই আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রইল। তাদের দেখে আমি যেমন অবাক হয়েছি, তাদের চাহনি দেখেও আমার মনে হয়েছে তারাও এই মুহূর্তে এখানে কাউকেই আশা করেনি। আমার কথা শুনে একটা লম্বা লোক আমার কাছে এগিয়ে আসে। আমরা পিকনিক করছি, পিকনিক করবে আমাদের সাথে? লোকটার কথায় আমি পুরোই থ মেরে দাঁড়িয়ে গেলাম, যেন কিছুই শুনতে পাইনি। লোকটা আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলল, এসো পিকনিক করি। না না ভাই, আমি পিকনিক করব না। আমি তো ভাবছি এখানে কেউ হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য আমি চলে এসেছি। আমরা কেউ বিপদে পড়িনি, তুমি আমাদের সাথে পিকনিক করো। না, আমি পিকনিক করব না। এই মুহূর্তে আমার বাড়িতে যাওয়া খুব দরকার। আমরা না চাইলে তুই আজকে বাড়িতে যেতে পারবি না। তুই যদি আমাদের সাথে পিকনিক না করিস, তাহলে আজ রাতটায় তোর জীবনের শেষ রাত হবে। লোকটার কথায় আমি ভরকে গেলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরেই তাদের চেহারা দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। লোকগুলোর চেহারা হঠাৎ করেই পাল্টে গেল। আর রক্তমাখা মুখ দেখে আমি ভয়ে আর কিছুই কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমি ভয়ে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছি। নড়বার শক্তি পর্যন্ত নেই আমার মধ্যে। ভাবলাম পালিয়ে যাব। ঠিক সে সময় লম্বা একটা হাত এসে আমার গলা চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগে আমাকে শূন্যে ভাসিয়ে নিল। ভয়ঙ্কর চেহারা সেই লোকটি
ভয় আর যন্ত্রণায় আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আমি শেষবারের জন্য আমার মায়ের চেহারাটা মনে করার চেষ্টা করছি। ভয়ঙ্কর দেখতে লোকটা এবার আমাকে দূরে ফেলে দেয়। আমি একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরলে আমি নিজেকে একটা জঙ্গলে দেখতে পাই। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করছি। আমার সামনে পড়ে আছে কিছু খাবার আর মাংসের হাড়গোড়। ধীরে ধীরে রাতের সব ঘটনা আমার মনে পড়ে যায়। জঙ্গলের সেই লোকগুলো কিছুতেই স্বাভাবিক কোনো মানুষ ছিল না। তাদের ভয়ঙ্কর চেহারা মনে করতেই আমার শরীর শিউরে ওঠে। আমি তো ধরেই নিয়েছিলাম কালই আমার শেষ রাত। ওই লোকগুলোর হাতে আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি। মায়ের কথা মনে পড়ে আমার। কাল রাতে মায়ের কাছে পৌঁছাতে পারিনি। আমি বাড়ির দিকে হাঁটা দিই। কাল রাতে ভয়াবহ সেই লোকগুলোর কথা আমি কিছুতেই ভুলতে পারবো না। আগে জিন ভূত বিশ্বাস ছিল না আমার, কিন্তু কাল রাতে আমার সাথে ঘটে গেল। তারপর থেকে মনে হয়েছে জিন ভূত সত্যিই আছে। ভাগ্যক্রমে আমি গতকাল বেঁচে গেছি। অতি চিৎকার হয়েছে আমার। আর কখনো এত বেশি সাহস দেখাতে যাব না। অতিরিক্ত সাহসের জন্য কাল মরতে মরতে ফিরেছি। এসব ভাবতে ভাবতে আমি বাড়ির সামনে চলে আসি।